শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকসগুলো নিয়ে জানানো বা শেখানোই আমার ক্লাসের মুখ্য উদ্দেশ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বাংলাদেশের যে প্রান্তে, বিশ্বের যে প্রান্তে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে জানতে পারবে, এবং যেটা সম্পর্কে আমরা অনেক সময় আমাদের চারপাশে, আমাদের পরিবেশের চারপাশে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে দেখি। মানুষের এই বিভিন্ন ঘটনাগুলো ঘটার মধ্যে অনেক সময় আমরা একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে দেখি, যার মাধ্যমে অনেক সময় মানুষ মারা যায়। আর যদি মারা নাও যায়, সেক্ষেত্রেও অনেক সময় মানুষ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হতে পারে। আর সেই বিষয়টা কি? সেটি হচ্ছে স্ট্রোক। তোমরা এই নামটা নিশ্চয়ই শুনেছ। তোমরা অনেকেই জানো যে স্ট্রোকটা আসলে কি। স্ট্রোক কিন্তু হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে নয়। তোমাদের অনেকেই এখনও হয়তো জানো যে স্ট্রোক মনে হয় হৃৎপিণ্ডে হয়, মস্তিষ্কে হয়। নো, স্ট্রোক মস্তিষ্কে হয়, হৃৎপিণ্ডে হয় না। মস্তিষ্কে হয় কি কারণে? মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য, আর অথবা রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়ার জন্য স্ট্রোক হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের মূল বিষয় আমরা দেখে নিই। আমরা আজকের পাঠ শেষে কি শিখব? আজকের পাঠ শেষে আমরা শিখব স্ট্রোকের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে। আজকে আমরা স্ট্রোকের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে শিখব। তো তাহলে চলে যাই আমাদের আজকের মূল পাঠে। প্রথমে আমরা জানব স্ট্রোক কি। লক্ষ্য করে দেখো, মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে আমরা বলে থাকি কি? স্ট্রোক। লক্ষ্য করে দেখো, তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় খুব সহজেই স্ট্রোকের সংজ্ঞাটা বুঝে গেছো। এখন থেকে নিশ্চয়ই কেউ যদি স্ট্রোকের আবল তাবল সংজ্ঞা বলে, নিশ্চয়ই সেটা মানবে না, কারণ তোমার কাছে সঠিক সংজ্ঞাটা রয়েছে। দেখো, মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। স্ট্রোক হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে নয়। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। স্ট্রোক হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে নয়। যদিও এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া, এই দুইভাবেই স্ট্রোক হতে পারে। কয়ভাবে হতে পারে? স্ট্রোক হতে পারে দুইভাবে। একটা হচ্ছে কি? মস্তিষ্কে রক্তক্ষরণ এর জন্য হতে পারে। আরেকটা হচ্ছে রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। রক্তনালীর মধ্যে যদি রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়, তাহলে স্ট্রোক হতে পারে। আর মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য স্ট্রোক হতে পারে। দেখো যে এই দুইভাবে স্ট্রোক হতে পারে। এর মধ্যে রক্তক্ষরণজনিত স্ট্রোক সবচেয়ে বেশি মারাত্মক, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, এই স্ট্রোকটা সবচেয়ে বেশি মারাত্মক। দেখো, সাধারণত উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। কিসের জন্য? সাধারণত উচ্চ রক্তচাপ, অর্থাৎ কি? হাই ব্লাড প্রেশারের জন্য। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন দেখো, এই রোগের লক্ষণ আমরা কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে সে স্ট্রোক করেছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। দেখো, এই রোগের লক্ষণ হচ্ছে হঠাৎ করে প্রকাশ পায়। হঠাৎ করেই কিন্তু এই রোগের লক্ষণ প্রকাশ পায়। যেমন লক্ষণগুলো হচ্ছে বমি হয়, মানে হঠাৎ করে বমি হলো। তারপরে প্রচণ্ড মাথা ব্যথা হয়। প্রচণ্ড মাথা ব্যথা হলো, কয়েক মিনিটের মধ্যে রোগী সংজ্ঞা হারায়, মানে কয়েক মিনিটের মধ্যেই রোগী জ্ঞান হারিয়ে ফেলে। ঘাড় শক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ রোগীর ঘাড় শক্ত হয়ে যেতে পারে। মাংসপেশি শিথিল হয়ে যায়, মানে মাংসপেশি নরম হয়ে যায়। শ্বসন এবং নাড়ির স্পন্দন কমে যায়। মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ মুখ লাল বর্ণ ধারণ করে। অনেক সময় অবশ্যই
খুব মারাত্মক উপসর্গ ছাড়াই শুধু মুখ বেঁকে যায় বা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে আসে। স্ট্রোকের এই জাতীয় লক্ষণ দেখা যায়। দেখো যে এখন থেকে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, অনেক সময় দেখা যায় যে খুব মারাত্মক উপসর্গ ছাড়াই মুখ বেঁকে গেল, খুব মারাত্মক উপসর্গ ছাড়াই মুখ বেঁকে যায় বা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে আসে, অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় গিয়ে আবার জ্ঞান ফিরে আসে। স্ট্রোকের এই জাতীয় লক্ষণগুলোই সাধারণত দেখা যায়। স্ট্রোক কতটা মারাত্মক, স্ট্রোক কতটা মারাত্মক তা কিসের উপর নির্ভর করে? দেখো, স্ট্রোক কতটা মারাত্মক তা বলতে হলে অন্তত কয়েকদিন রোগীকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। অর্থাৎ স্ট্রোক হওয়া ব্যক্তির সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি বোঝা যায় না যে কতটা মারাত্মক হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরে বোঝা যায় যে তার আসলে স্ট্রোকটা কতটা মারাত্মক। সেই সময় তাকে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখতে হয়। তাই স্ট্রোক হলে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয় এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হয়। অর্থাৎ কি, সেই জন্য কি করতে হবে, যে স্ট্রোক হলে যত দ্রুত সম্ভব রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। উপযুক্ত চিকিৎসা করা হলে রোগী অনেক সময় বেঁচেও যায়। খেয়াল করতে হবে, যদি স্ট্রোকের উপযুক্ত চিকিৎসা করা হয় তাহলে রোগী অনেক সময় বেঁচেও যেতে পারে। বুঝতে পারতেছ? এরপরে দেখো, তাহলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর সে সংজ্ঞা ফিরে পেতে পারে। কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পরে সে কি করতে পারে, সে জ্ঞান ফিরে পেতে পারে। তবে রোগী কিছুটা ছটফট করে এবং আস্তে আস্তে অসাড় হয়ে যাওয়া অঙ্গের দৃঢ়তা ফিরে পায়। অনেক ক্ষেত্রে কি অঙ্গগুলো অসাড় হয়ে যেতে পারে। এই অসাড় হয়ে যাওয়া অঙ্গ আস্তে আস্তে অঙ্গগুলো আস্তে আস্তে দৃঢ়তা ফিরে আসতে পারে। জ্ঞান ফিরে এলেও বাক নিয়ন্ত্রণ কেন্দ্র যদি ক্ষতিগ্রস্ত হয় তবে রোগীর কথা জড়িয়ে যায়। যদি জ্ঞান ফিরেও আসে তথাপি যদি বাক নিয়ন্ত্রণ কথা বলা যদি বাক নিয়ন্ত্রণ অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে রোগীর কথা জড়িয়ে যায়। পক্ষাঘাত বা অবশ হয়ে যাওয়া অঙ্গ, যেমন হাত অবশ হয়ে যেতে পারে। সংলগ্ন পেশি নড়াচড়া করায় শক্তি ক্রমশ ফিরে আসে, কিন্তু হাত দিয়ে সূক্ষ্ম কাজ করার ক্ষমতা সাধারণত পুরোপুরি ফিরে আসে না। যেমন দেখো যে এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক অঙ্গ পক্ষাঘাত হতে পারে, হাত বা পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে এই হাত বা পা যদি শক্তি ফিরে পায় বা ফিরে আসে, কাজ করার মতো ক্ষমতা ফিরে আসলেও অতি সূক্ষ্ম যে কাজগুলো সেই কাজগুলো করার মতো অবস্থায় আসে না। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আরোগ্য লাভ দ্রুত থাকে, কিন্তু 2 মাস পর উন্নতি ক্রমশ কমে আসে। অর্থাৎ প্রথম দিকে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে খুব দ্রুত সেরে উঠতে সাহায্য করে, প্রাথমিক পর্যায়ে সে খুব দ্রুত সেরে ওঠে, কিন্তু যখন 2 মাস পরে এই উন্নতি ক্রমশ কমে যায়, 2 মাস পরে এই উন্নতি ক্রমশ কমে যায়। এরপর দেখো, হঠাৎ আক্রমণে যে স্নায়ু সাময়িকভাবে কার্যক্ষমতা হারায় সেগুলো দ্রুত আরোগ্য লাভ করে এবং কর্মক্ষমতা ফিরে পায়। আবার যেই সব স্নায়ু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় সেগুলোর কর্মক্ষমতা চিরতরে বিনষ্ট হয়ে যায়। একটু লক্ষ্য করে দেখো যে যেই সকল স্নায়ু সাময়িকভাবে কর্মক্ষমতা হারায়, সেই সকল স্নায়ুগুলো দ্রুত ফিরে আসে, কাজ করার ক্ষমতা ফিরে আসে, কিন্তু যেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো চিরতরে বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ সেগুলো দিয়ে সেই সকল অঙ্গগুলো বা যে স্নায়ুগুলো নিয়ন্ত্রণ করতেছে সেই সকল অঙ্গগুলো তোমার কি যে কাজ করার ক্ষমতা হারায়, অর্থাৎ কার্যকারিতা থাকে না। এখন আমরা দেখো যে কিভাবে স্ট্রোক অর্থাৎ এই রোগটা নির্ণয় করতে পারি, রোগ নির্ণয় এবং কিভাবে আমরা চিকিৎসা করব। দেখো, রোগ নির্ণয়, মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করে এই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। কিভাবে নিশ্চিত হওয়া যায়? যে মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করে এই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
এই রোগটির সঠিক কারণ অনেক সময় নির্ধারণ করা সম্ভব হয় না। অর্থাৎ কী কারণে যে এই রোগটা হয়েছে, কী কারণে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে, এই সম্পর্কে সঠিক কারণ, এই সম্পর্কে সঠিক বিষয় অনেক সময় নির্ণয় করা সম্ভব হয় না। মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব নয়, তবে মস্তিষ্কে জমে থাকা রক্ত অনেক সময় অস্ত্রোপচারের মাধ্যমে বের করার প্রয়োজন হতে পারে। কি হয় যে মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করা কিন্তু সম্ভব নয়, কিন্তু মস্তিষ্কে জমে থাকা রক্ত অনেক সময় অস্ত্রোপচারের মাধ্যমে বের করার প্রয়োজন হতে পারে। রোগী উচ্চ রক্তচাপ থাকলে তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। রোগীর প্রয়োজন অনুযায়ী সম্ভব হলে অস্ত্রোপচার করা যেতে পারে। রোগীকে উপযুক্ত শুশ্রূষা, তারপরে মলমূত্র উপযুক্ত চিকিৎসা, তারপরে মলমূত্র ত্যাগের সুব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওষুধ পাথ্যর ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজন বোধে রোগীকে নলের সাহায্যে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে। ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মোতাবেক অবশ বা পক্ষাঘাতগ্রস্ত অঙ্গ নির্দিষ্ট নিয়মে নড়াচড়া করানো দরকার। অর্থাৎ কি দেখো যে ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক অবশ বা পক্ষাঘাতগ্রস্ত অঙ্গ নির্দিষ্ট নিয়মে নড়াচড়া করানোর দরকার হয়। এতে ক্ষতিগ্রস্ত অঙ্গের অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া অঙ্গ রোধ করা সম্ভব হয়। রোগীর জ্ঞান ফিরে এলে নিজ প্রচেষ্টায় নড়াচড়া করাতে উৎসাহিত করা উচিত। যখন রোগীর জ্ঞান ফিরে আসে তখন কি করতে হয়, নিজ প্রচেষ্টায় যেন সে অঙ্গগুলো সঞ্চালন করতে বা নড়াচড়া করাতে পারে, সেই জন্য তাকে পরামর্শ দিতে হবে বা উৎসাহিত করতে হবে। এবার আমরা দেখো যে কিভাবে আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। যেহেতু আমরা দেখতেছি যে প্রতিকার ব্যবস্থাটা খুবই কম, তার মানে আমাদেরকে কি স্ট্রোকের প্রতিরোধটাকেই সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে। দেখো কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। প্রথম হচ্ছে ধূমপান পরিহার করা। যারা তোমার নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, জেনে যা আছে, নিকট আত্মীয় বা বড়রা ছোটরা যারাই যেখানে থাকুক, যারা ধূমপান করো, আজ থেকেই ধূমপানকে পরিহার করো। দেখো যে ধূমপান পরিহার করা, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। অর্থাৎ যারা উচ্চ রক্তচাপে ভুগছ তাদেরকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ঔষধ সেবন করা, দুশ্চিন্তামুক্ত, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করাই হচ্ছে প্রতিরোধের উপায়। খেয়াল করো তাহলে আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারি কিভাবে। ধূমপান পরিহার করা, উচ্চ রক্তচাপে যারা ভুগছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখা, ডায়াবেটিক্সে যারা ভুগছে তাদের নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে দুশ্চিন্তামুক্ত, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে আমরা কি করতে পারি, স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। অর্থাৎ স্ট্রোককে আমরা এড়িয়ে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আজকে আমরা কি যে স্ট্রোক সম্পর্কে জানতে পারলাম। আমরা এটা জেনেছি যে স্ট্রোক হার্টে নয় মস্তিষ্কে হয়। স্ট্রোক কেন হয়, স্ট্রোক হলে কি কি হয়, কি কি লক্ষণগুলো দেখা যায়, কিভাবে আমরা চিকিৎসা করতে পারি, সেই সকল বিষয়গুলো এবং পাশাপাশি সর্বশেষে আমরা শিখেছি কিভাবে প্রতিরোধ করা যায়। তাহলে সবাই এই জিনিসগুলো সুন্দরভাবে পড়বে, দেখবে এবং নিজেদের মধ্যে যে সকল প্রতিরোধের যে সকল উপায়গুলো রয়েছে সেগুলো কি করবে, সেই উপায়গুলো অ্যাপ্লাই করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।